তার খরচ বেড়েছে 200 গুণ। আমরা 80 সালে 22,000 টাকা মেট্রিক টনে নিউজ প্রিন্ট কিনতাম, সেই নিউজ প্রিন্টের দাম এখন 84,000 টাকা। তেমনি পত্রিকা ছাপার জন্য যে আনুষঙ্গিক জিনিসপত্রের দাম সেইগুলো 100-150% বামফ্রন্ট সরকারের সাথে আমার একটা চুক্তি হয়েছিল। চুক্তিটা কি, বামফ্রন্ট সরকার বারবার হারার পরে আমাদের সাথে বসেছিল। চুক্তিটা ছিল প্রতি 2 বছর পর পর বিজ্ঞাপন রেটটা রিভিউ করে। মানিকবাবু চলে যাওয়ার পর সেই রিভিউটা একবারই হয়েছিল, সেটা বিপ্লববাবু সরকারের সময় 2018 সালে। 18 সাল থেকে এখন 2026 সাল চলছে। বিজ্ঞাপন রেট সেই বামফ্রন্ট আমলের যেটা ছিল বা বিপ্লববাবু শেষ যেটা করে গিয়েছেন সেটাই রয়ে গেছে। ইন্দামি এই 7 বছরে আপনার কমপক্ষে নিউজ প্রিন্ট এবং অন্যান্য সামগ্রীর দাম 100% বাড়ছে। এইগুলো নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। একদিন কেউ জিজ্ঞাসা করেছে বলে আমি জানি না। আগে একজন তথ্যমন্ত্রী আলাদা ছিলেন, বর্তমানে তথ্যমন্ত্রী একজনের মুখ্যমন্ত্রী আছেন। তবে এই ব্যাপারে কেউ খোঁজখবর নিয়েছে বলে আমার জানা নেই। আর যেটা হয় আমার অভিজ্ঞতা যা দেখছি, যখনই যে সরকার আছে সেই সরকারেই সংবাদপত্রের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করে। সংবিধানে আমাদেরকে স্বাধীন বলে স্বীকৃতি দিল, আমরা প্রকৃত স্বাধীন নই। এখনো তথ্য দপ্তর থেকে মুখ্যমন্ত্রীর নাম করে বা কোনো মন্ত্রীর নাম করে নিউজটা দিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়। সুতরাং স্বাধীনভাবে কাজ করার সুযোগ এখনো নেই। আমি যারা এখানে কর্মকর্তা আছেন আমি প্রত্যেককেই অভিনন্দন জানাচ্ছি এই মহাসমাবেশ করার জন্য। প্রকৃতপক্ষে আগামী 5-6 বছরের বেশি মুদ্রিত সংবাদপত্র থাকবে না যদি সরকারি দৃষ্টিভঙ্গি না পাল্টায়। পরশুদিন পৃথিবীর সবচেয়ে বড় কাগজ ওয়াশিংটন টাইমস 300 কর্মী ছাঁটাই হয়েছেন। খরচ সামাল দিতে পারছিলেন না, কারণ যেহেতু আপনার মিডিয়া চলে গেছে অনলাইনে, সেহেতু খরচ 300 কর্মী যে ছাঁটাই হয়েছেন সেই সাংবাদিক কর্মী যে আমার বলছে আমাদের শশী থারুরের প্রাক্তন বিদেশমন্ত্রী অত্যন্ত জনপ্রিয় মন্ত্রী ছিলেন, সেই শশী থারুরের ছেলেও আছে। এর আগে 2 বছর আগে ওয়াশিংটন টাইমসের একটা ফ্লোর বিক্রি করতে হয়েছে এই খরচ মেটানোর জন্য। ফলে একটা সময় আসবে, আগে 4-5 বছর মুদ্রিত সংবাদপত্র থাকবে, এরপরে মুদ্রিত সংবাদপত্র থাকবে না। কেউ 10 টাকা তার 20 টাকা দেওয়ার পত্রিকা কিনবে, কারণ সকাল ভোরে পেয়ে যাচ্ছে সংবাদ। আমাদের এখন 87,000 লোক প্রতিদিন ঘুরে মোবাইলের ছবি পত্রিকা পড়ে, ঘুরেই পত্রিকা পড়ে। আমাদেরও প্রচার সরকার, ফলে একটা সময় আসবে যখন আমরাও পারবো না। রেভিনিউ কমছে, প্রচার সংখ্যাও কমছে, আমরা পারবো না। যেটা ভাগ্য করতে হবে সরকারকে, সেটা হলো যে চুক্তি আমাদের সাথে আছে সেই চুক্তি মোতাবেক যাতে বিজ্ঞাপন রেটটা সেগুলো করা হয়, প্রতি 2 বছর পর করা হয়। যেমন বেঁচে থেকে বহু কাগজ বন্ধ হয়ে গেছে, কিছু কিছু নতুন কাগজ এসছে, নিজের পকেটের টাকা খরচ করেছে সরকারি বিজ্ঞাপন। আমার মনে আছে সুকুমার সেনগুপ্তের আমলে অনেকগুলি কাগজ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আমি তো আমাদের সাংবাদিক সংঘের সেক্রেটারি, আমি সুকুমার সেনগুপ্তকে রিকোয়েস্ট করি আমরা 6 মাস প্রতিদিন মুদ্রিত সংবাদপত্রকে ডিসপ্লে বিজ্ঞাপন দেওয়ার ব্যবস্থা করতে পেরেছিলাম। সাপ্তাহিক পত্রিকাগুলো মাসে 4টা, আর দৈনিক পত্রিকাগুলো মাসে 8টা ডিসপ্লে বিজ্ঞাপন দেয়।
এই চিন্তা ভাবনা যদি না থাকে সরকার, এই রাজ্যে যেহেতু শিল্প কলকারখানা কিছু নেই, আমাদের নির্ভরতা সরকারের কিছু তাই সরকারকে একটু এই নিয়ে চিন্তা করতে হবে। সরকারের বিরুদ্ধে নয় কোনো সংবাদপত্র, সংবাদপত্র তার দায় নিয়ে পালন করছে, তার দায়িত্ব পালন করছে, মানুষের অধিকার সম্পর্কে মানুষের সচেতন করছে। সুতরাং সংবাদপত্রকে বিরোধী অংশ বলে ভেবে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই সংবাদপত্রে যা সংবাদপত্রের জন্যই, এই সাংবাদিকদের আন্দোলনের জন্যই আজকে যারা এরা যে শাসন করছে তাদেরকে এই কথাটা মনে রাখা উচিত। সাংবাদিকদের আন্দোলন থেকেই এই সরকারটা এই রাজ্যে আর যেসব দাবি দেওয়া আজকে সম্বন্ধে আমি দেখলাম, এগুলি অনায়াসে সম্ভব করা। এই আমাদের মতো রাজ্যে সাংবাদিকরা যে আর্থিক কোন অবস্থা আছেন ওই কোনো রাজ্যে নেই। আমি ন্যাশনাল মিডিয়া ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট, সারা ভারতবর্ষে কোথায় কি হয় আমি খবর পাই। তা আমাদের ত্রিপুরার মতন সাংবাদিকরা এই দুরবস্থার মতন কোনো রাজ্যে নেই। তাই জন্য এই কারণে সরকারের ভূমিকাটাই এরকম। কেন এই রাজ্যে কোনো বৃহৎ শিল্পপতি পত্রিকা করতে আসেননি। পত্রিকা করছে আমরা যারা মধ্যবিত্ত শ্রেণীর লোকজন, আমরাই পত্রিকা পড়েছি। আমরা খেয়ে না খেয়ে এই জায়গায় এসেছি। কিন্তু সরকারের এই দিকে চিন্তা করা উচিত। আর সংবাদপত্র বন্ধ হয়ে যাবে না, সংবাদপত্র বন্ধ হয়ে গেলেও মনে রাখতে হবে যে অনলাইন মিডিয়া চালু আছে। আজকে সারা পৃথিবী জুড়ে তার তখন আর সাংবাদিকদের কে কি লেখো তখন আর এটা খুঁজে পাওয়া যায়। কালকে বাংলাদেশে একটি সংবাদপত্র প্রতিষ্ঠানে পুলিশ ঢুকে 52 জন কর্মীকে তুলে নিয়ে গেছে থানায়। কি এক মহিলাদের একটা নিউজ হয়েছিল, এই নিউজটা কেন করলো? এই যে তুলে নিয়ে গেছে, তারপর 3টার সময় তাদেরকে ছেড়ে। এই পরিস্থিতি চলছে আমাদের প্রতিনিধিদের। আমাদের এই রাজ্য যেটা আমরা অত্যন্ত গর্ব করে বলতাম যে আমরা এই রাজ্যের সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছি, সেই গর্ব আমাদের ভুলণ্ডিত হয়। তাই সাংবাদিকরা মার খাচ্ছেন, হে ধমক দিচ্ছেন, ও ধমক দিচ্ছেন। পুলিশ যদি সঙ্গে সঙ্গে সক্রিয় না হয় তাহলে এগুলি সম্ভব না। সুতরাং পুলিশ মন্ত্রীকে, পুলিশের মহানির্দেশককে আমি বলবো এই বিষয়টার প্রতি নজর দিতে, সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে, সাংবাদিকদের আবাসনের সমস্যার সমাধান করতে। আর বাকি সব দাবিগুলো সব দিয়ে আমি সমর্থন করি। আমি দাঁড়াতে পারছিলাম, আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে আমি নেমে যাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে যদি বেঁচে থাকি আপনাদের পাশে আছি, আপনার আন্দোলনের সবাই। অসংখ্য ধন্যবাদ সুবল দাকে। বনবীর বনোন্নত মমশির শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মমললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকাদীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির। আমরা সাংবাদিকতা করি, আমরা জানি সংবাদ লেখা শুধু পেশা নয়, সাংবাদিকতার মূল সুর হলো প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন তোলা, চোখে চোখ রেখে কথা বলা, সত্য বলা। এই সাহসী একজন সাংবাদিককে আলাদা করেছে না। আর আজকের এই যে মঞ্চে, যেই গণ অবস্থানে আমরা প্রত্যেকে মিলিত হয়েছি, আপনারা ইতিমধ্যেই জানেন আমাদের রাজ্যের সাংবাদিকরা নানা দিক দিয়ে নিজেদের কাজ করে যাচ্ছেন, সমাজের কথা তুলে ধরছেন, মানুষের আর্তনাদ সরকারের কান পর্যন্ত নিয়ে যাচ্ছেন। আমরা জানি এ রাজ্যে বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি যথেষ্ট সাংবাদিকদের জন্য মানবিক
এবং সাংবাদিকদের কথা চিন্তা করে কাজ করছেন, কিন্তু তারপরেও কিছু কিছু নেতা, কিছু কিছু লোক রয়েছেন সমাজের মধ্যে, যাদের দ্বারা প্রতিনিয়ত রাজ্যের নানা প্রান্তে সাংবাদিকরা আক্রান্ত হচ্ছেন, নিপীড়িত হচ্ছেন। কখনো কখনো নিজেদের কাজ করতে গিয়ে তারা বাধাগ্রস্ত হচ্ছেন। আর আজকের এই মঞ্চগুলো থেকে আমরা এটাই বলতে চাইছি, যারা এগুলো করছেন তাদেরকে বলতে চাইছি তারা যেন এই জিনিসগুলো বন্ধ করেন। এবং বিশেষ করে আমরা দাবি জানাচ্ছি রাজ্যের যিনি বর্তমানে অভিভাবক রয়েছেন, যিনি বরাবরই আমাদের সাংবাদিকদের জন্য ভাবেন, তিনি যেন এই বিষয়গুলোর দিকে নজর দেন এবং সাংবাদিকদের বর্তমানে যে সমস্ত দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়াগুলোর দিকে নজর রাখেন। এবারে আমি অনুরোধ করব বক্তব্য রাখার জন্য দৈনিক সংবাদ ট্রাস্টের চেয়ারম্যান তথা এই রাজ্যের একজন বিশিষ্ট সাংবাদিক সঞ্জয় পাল মহোদয়কে। আজকের এই সমাবেশে ত্রিপুরার অঞ্চল থেকে উপস্থিত সাংবাদিক, অসাংবাদিক এবং জাতি এবং জনজাতি সকল ভাইরাই আজকে এই মিডিয়াতে যারা আমাদের ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, যারা কর্ণধারা রয়ে গেছে বা যারা অসাংবাদিক কর্মী ভাইরা রয়ে গেছে এবং পাশাপাশি এই হকার্স যারা আমাদের পত্রিকা বিক্রি করেন, তাদের সকলকে আমি আমার তরফ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা গর্ব করে সবসময় বলি যে আমাদের সংবাদ মাধ্যম সংবিধানের চতুর্থ স্তর, কিন্তু খুব পরিতাপের সাথে বলতে হচ্ছে যে আমাদের যে সুদীপ এবং শ্রমিক যে দুজন যে আমাদের সাংবাদিক যে মারা গেলেন, আজকে দীর্ঘ 7-8 বছর হয়ে গেছে এবং তাদের ব্যাপারে এবং আমরা আগরতলা শহরে বা আগরতলা শহরের বাইরে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি যে তাদের যাতে একটা সুবিচার হয়। সরকারের এতগুলি বিভাগ থাকা সত্ত্বেও কিন্তু সরকার সেটাতে পারছে না। আমরা পাশাপাশি দেখছি যে বিশালগড়ের প্রাক্তন বিধায়ক পরিমল শাহ হত্যাকে কেন্দ্র করে আমরা দেখছি যে দীর্ঘদিন বাদে যারা দোষী তাদের পুনরায় শাস্তির ব্যবস্থা করেছে। সরকার ইচ্ছা করলেই কিন্তু করতে পারে, আর জানি না কি তাদের অন্তরায়। আমি দ্বিতীয়ত বলতে চাচ্ছি যে পেনশন নিয়ে আমরা বামফ্রন্ট সরকার কিন্তু আমাদের পেনশন দিতে পারে না, কিন্তু এই বর্তমান সরকারের কাছে আমরা সাধুবাদ জানাই যে সাংবাদিক ভাই বোনদের জন্য তারা পেনশনের ব্যবস্থা করেছে এবং এখন যে সার্বিক আর্থিক যে পরিস্থিতি তাতে আমরা বলবো যে পেনশন যারা দিচ্ছে তার জন্য ডাবল করা হয়, কারণ সামাজিক এই অবস্থায় চলতে গেলে এই অল্প টাকায় এখন আর চলা যাচ্ছে না। এবং এটা আমি মনে করি যে আমাদের সাংবাদিক ভাই বোনদের এটা ফিউচার সিকিউরিটি, তারা কাজ করতে তাদের মনোবল অনেক বৃদ্ধি পাবে। এবং পাশাপাশি আমি একটা বিষয়ে খুব অনুভব করছি যে এই সরকার আসার পর আমাদের জন্য সাংবাদিক ভাই বোনদের জন্য সরকার তার জায়গা আগরতলা হাইকোর্টের পশ্চাতে একটা জায়গা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু আমলাতন্ত্রের কারণে তার যে মূল্য নির্ধারণ করা হয়েছে তা সাংবাদিক ভাইদের পক্ষে সম্ভব নয়। আর পাশাপাশি অবাক
বামফ্রন্টের সময় আমরা জানতে পারি যে আইএলএস একটা পুঁজি আইএলএসকে 1 টাকার বিনিময়ে 99 বছরের লিজে এই জমি হস্তান্তর করা হয়েছিল এবং এই আইএলএস কোম্পানি তারা প্রজেক্ট সম্পূর্ণ হওয়ার পরে তারা সেন্ট্রাল গভর্নমেন্টের সাবসিডি পেয়েছিল 32 কোটি টাকা। তাহলে মানে বর্তমান সরকারের অসুবিধাটাকে বুঝতে পারতেছি না। আমাদের অধিকাংশই আমাদের গৃহহীন, আমরা বলছি না যারা গৃহহীন তাদের জন্য জায়গা দিতে কি সরকারের অসুবিধা? সরকারি খাস জায়গা দেবে। আমরা অবাক হচ্ছি যে এখনো সরকার এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। আর পাশাপাশি যারা আমাদের সাথে যারা রয়ে গেছে আমাদের হকান ভাই বোনেরা, তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি তাদের যে আর্থিক যে অবস্থা বা গৃহহীন বলা যায়, সরকার তাদের জন্য আলাদা করে জমি দেওয়া উচিত। কারণ সব স্টেটে যারা ভূমিহীন আছে ভূমিহীনদের জন্য আলাদা জায়গা অ্যালটমেন্ট করা হবে। ত্রিপুরাতে কি অন্তর আমি বুঝি না, সরকার ভূমিহীনদের কেন দেবে না? আজকে যারা চা শ্রমিক ছিল তাদের জন্য জায়গা দিয়েছে, তাহলে ওরা পাবে না কেন? এটা তো আমি মনে করি ন্যায্য দাবি। এবং আমি একটা এই সরকারের সিটিজেন আমি ইন্ডিয়া বলছি, কিন্তু আমাকে বাসস্থান দেওয়ার আমি বাসস্থান দাবি করতে পারি। আমি আর্থিকভাবে পিছিয়ে আছি, এই কারণে আমি সরকারের কাছে দাবি করাটা খুব বৈধ। পাশাপাশি আজকে এই বর্তমান প্রগতির যুগে বা প্রগ্রেসের যুগে আমরা দেখতে পাচ্ছি যে সমাজের বিভিন্ন স্তরে স্কুল কলেজ সমস্ত শিক্ষা কিন্তু আমরা নিতে পারছি এবং যার ফলে ঘরে ঘরে শিক্ষিত বেকারদের কিন্তু ঘরে আছে। এই শিক্ষিত বেকারদেরই একটা অংশ যখন কোনো কাজ বা কোনো কিছু পাচ্ছে না, তারা কিন্তু সাংবাদিকতায় যোগদান করেছে। সরকারের তো এটা স্বাভাবিকভাবে দায়িত্ব যে তাদের জন্য, যেহেতু আমরা চাকরিও দিতে পারছি না, তারা কিন্তু একটা মহান প্রফেশন করছে, সরকার তাদের সহযোগিতা করে নৈতিক কর্তব্য আমি মনে করি। এবং পাশাপাশি যে বেকার সমস্যা আসছে, এখন যে বেকার সমস্যা আসছে, এটা একটা মহামারীর শেখ দিচ্ছে। কারণ সরকারের আজকে যারা শিক্ষিত বেকার হয়ে গেছে তারা ব্যবসাও করতে পারবে না, কারণ ব্যবসারও মাল্টিন্যাশনাল কোম্পানির পুষ্টিভূত হয়ে গেছে। তাহলে এই যুবকরা যাবে কোথায়? আমি সরকারের কাছে আবার বলবো, যেটা বামফ্রন্ট সরকারও করে নাই, বর্তমান সরকার কিন্তু এই ধরনের শিক্ষিত বেকারদের জন্য কিছু করছে না, বা আমাদের সাংবাদিক ভাই বোনদের জন্য কিছু করতে পারছে না। আর পাশাপাশি আমি একটা জিনিস বারবারই বলবো, আমাদের পূর্ববর্তীরা বলে গেছেন যে আমাদের এই সাংবাদিক ভাইরা যখন রাত্রে কাজ করার পর বাড়িতে ফিরে নানা হোক প্রতিবন্ধকতা আছে, শারীরিকভাবে নির্যাতন হয়, কিন্তু তার কিন্তু আমরা সরকারের তরফ থেকে অ্যাসুরেন্স পাচ্ছি না যে তাদের আমরা সিকিউরিটি আমরা দেখব। কারণ আমরা সরকারের বক্তব্যই আমরা বিভিন্ন বক্তব্য দিকে আমরা প্রকাশ করছি, সরকার এটা দেখবে না কেন? আজকে আমাদের সাংবাদিক ভাই বোনেরা, আমি আশা করব তাদের সিকিউরিটি বা তাদের যে কোনো ধরনের আর্থিক সহযোগিতা এবং তাদের কোনো পরিকল্পনা অবশ্যই থাকা উচিত। এবং আমি সবচেয়ে বেশি আনন্দিত করছি যারা আজকে এই উদ্যোগটা নিয়েছে, আমি দুজনকে আমি সাধুবাদ জানাই। প্রতি বছর এই ধরনের সমাবেশ হওয়া উচিত। এরা মিলে কোনো দল থাকবে না, কিছুই থাকবে না, কারণ সার্বিকভাবে মানে আমাদের যে সাংবাদিক ভাই বোনদের মানে কল্যাণে আমরা এটা করছি। এবং আমি পুনরায় তাদের কাছে আপিল করবো, প্রতি বছর এই ধরনের সমাবেশ হওয়া উচিত, কারণ সবাই সার্বিক সমস্যা আজকে আলোচনা করতে পারে। এখানে সিনিয়র সাংবাদিকরা অনেক কিছু বলেছেন, আমার খুব ভালো লেগেছে যে তারা সঠিক কথাই বলেছে। এবং আমি আশা করব যে আজকের এই যে সমাবেশ, আমরা এই সমাবেশ থেকে কিছু পাবো এবং আগামী দিনে তার সুফল আমরা আশা করি। আমরা আমাদের যে দাবি, এই দাবির পিছনে যদি আমরা সবাই থাকি, আমরা গন্তব্যস্থানে পৌঁছব। এই বলে নমস্কার জানিয়ে সবাইকে নমস্কার জানাই। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ দাদাকে। কোন হাসিতে রক্ত ঝরে ঠিক অবিকল হাসির মতো, সে খবর আমরা জানি। কোন হাসিতে কান্না ঝরে ঠিক অবিকল
কাঁদার মতো সে খবর আমরা জানি। আমরা প্রত্যেকে আজকে জমায়েত হয়েছি আমাদের দাবি সনদ নিয়ে, যা যা দাবি, তার মধ্যে একটা দাবি রয়েছে সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যাকাণ্ডের, রয়েছে শান্তনু ভৌমিকের, যা এখনো আমরা কোনো ধরনের হদিশ পাইনি। কোথায় আছে সেই শকুনের মুখগুলো, এখনো আমরা হদিশ পাইনি। সেই দাবিটা কিন্তু আমাদের রয়ে গেছে। অন্তরের অন্তঃস্থল থেকে ক্ষমা চাইছি সুদীপদার কাছে, শান্তনুর কাছে। আমরা এখনো পারিনি তোমাদের বিচার পাইয়ে দিতে। এবার মঞ্চে ডেকে নেব হেডলাইন্স ত্রিপুরার যিনি এমপি রয়েছেন শ্রী প্রণব সরকার মহোদয়, এবং ত্রিপুরার আগরতলার প্রেস ক্লাবের যিনি প্রেসিডেন্ট রয়েছেন তাকে সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে ডাকছি মঞ্চে তার বক্তব্য তুলে ধরার জন্য। এবং আমাদের এখানে যারা জমায়েত রয়েছেন, সাথে সাথে এটাও বলে দিই, আমাদের যারা বন্ধুরা এসছেন প্রত্যেক জেলা থেকে, এত দূর থেকে এসছেন আপনারা, প্রত্যেকের জন্য কিন্তু লাঞ্চের ব্যবস্থা আছে। কুপন দিচ্ছে অভিজিৎ দা, সবাই কুপন নিয়ে আপনারা সবাই লাঞ্চ করবেন প্রেস ক্লাবে গিয়ে, আবার এসে আপনাদের এই জমায়েত স্থলে এসে যোগ দেবেন। নমস্কার সবাইকে। আজকে আপনারা আমার পিছনে যে ফ্ল্যাক্সটা আছে এটাতে দেখবেন কোনো সংগঠনের নাম নেই, কিন্তু আছে আমাদের সিদ্ধান্ত, আমাদের স্লোগান, আমাদের দৃঢ়তা। আজকে যারা এসছেন সাবরুম থেকে শুরু করে, কাঞ্চনপুর থেকে শুরু করে, গঙ্গাচড়া থেকে, ধর্মনগর থেকে, সোনামুড়া থেকে, এমন কোনো সাবডিভিশন বাদ নেই যেখানে থেকে সাংবাদিকরা আজকে একদিনের কাজ বন্ধ করে আপনারা দূর দূরান্ত থেকে এসছেন। আপনাদের কাছে আমি করজোড়ে আপনাদের কাছে আমি অভিনন্দন জানাই। আপনারা এত রোদ্রে কষ্ট করে আপনারা এখানে এসে বসে রয়েছেন সেই সকাল থেকে। আমি যখন 10টায় মঞ্চে এসেছি তখন আপনারা অনেকে চলে এসছেন ট্রেনে করে, অনেকে না খেয়ে এসছেন। আপনাদের কাছে আবারও আমার কৃতজ্ঞতা জানাই। দাবি দাওয়া নিয়ে অনেকে বলেছেন, এখানে রয়েছে সুবল দে মহোদয়, সঞ্জয় পাল মহোদয়, সানিদেব দে মহোদয়ের মতো সাংবাদিকরা, সম্পাদকরা রয়েছেন। তাদেরকে প্রণাম জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আমি বক্তব্য শুরু করছি। বক্তব্য শুরুর আগে আমি আপনাদের বলতে চাই, সারা রাজ্যে যখন সাংবাদিকরা আক্রান্ত হন, সমস্যায় পড়েন, তখন কিন্তু আমি আপনাদের কাছে যাই। এটা ভাবার কোনো কারণ নেই যে আমি একা যাই, সাথে অনেকে যান। আর যারা আজকে এখানে এসছেন, যাদের নাম আমি বলেছি একটু আগে, তারা আমাকে উৎসাহিত করেন, তারা আমাকে বলেন যে তুমি যাও, আমরা আছি। আমরা আপনাদের সাথে যে আছি সেই বার্তাটা আজকে আপনারা দেখেছেন। সিনিয়ররা এখানে আছেন, তারা আমাদের সাথে আছে বলেই আমরা কাজ করতে শক্তি পাই। এখন প্রশ্ন হলো, দাবি দাওয়া নিয়ে অনেকে বলেছেন কেন আজকে এত বড় জমায়েত। বিগত দিনে যারা সাংবাদিকতা করেন, এখানে সুবল দে মহোদয় আছেন, হকার অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি মণিবাবু আছেন, ওনারা এরকম জমায়েত দেখেছেন কিনা আমার মনে নেই, আমি অন্তত দেখিনি। সংখ্যাটা কত আমরা জানিয়েছিলাম 400, কিন্তু সংখ্যাটা এখন পর্যন্ত আমাদের কাছে আছে, সেই সংখ্যাটা 500 ছাড়িয়ে গেছে। অনেকে ছড়িয়ে ছিটিয়ে আছে, দাঁড়িয়ে আছে রোদ্রে। কিন্তু বন্ধুগণ, কেন আমরা আজকে এই জমায়েতের আয়োজন করেছি, তাহলে একটু অতীতের দিকে যেতে হয়।
একটা সময় আমাদের বলা হতো আমরা এই রাজ্যের বোমবাতি সাংবাদিক। আমরা এই রবীন্দ্র ভবনের সামনে প্রায় 6 মাস হৃদয় কত খারি গাড়ি বুঝা কত খারি গাড়ি বন গাড়ি তো করছ বলে কত খারি গাড়ি